বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে ছোট গল্পের বিষয়বস্তু, অঘোর ও রজনী চরিত্র এবং এই গল্পের নামকরণ। আমরা জানি বাংলা সাহিত্যে প্রেমেন্দ্র মিত্র একজন অন্যতম কথা সাহিত্যিক। তিনি মোট 50টি উপন্যাস, 30টি ছোট গল্প সংকলন, 30টি কিশোরদের উপযোগী গ্রন্থ রচনা করেছেন। তার প্রথম গল্প শুধু কেরানি 1330 বঙ্গাব্দের চৈত্র মাসে প্রবাসীতে প্রকাশিত হয়। প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো পঞ্চশর, বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, অফুরন্ত, মৃত্তিকা, মহানগর, নিশীথ নগরী, ধূলিধূসর, কুড়িয়ে ছড়িয়ে, সামনে চড়াই, সপ্তপদী, ডাল পায়রা, প্রেমী ধন্বন্তরী, নানা রঙে বোনা ইত্যাদি। প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পটি নিশীথ নগরী 1938 গল্পগ্রন্থের অন্তর্গত। প্রায়শই তার ছোট গল্পগুলিতে অন্ধকারের কথা পরিলক্ষিত হয়। সেই অন্ধকার হয়তো মানুষের আদিম নিয়তির পরিচয় বহন করে, যা থেকে কারোর পরিত্রাণ নেই। মূলত এই অন্ধকার চেতনায় রহস্যময় প্রতীক মাত্র। গল্পটির সূচনা ঘটেছে এক বর্ষণমুখর গভীর রাত্রের অন্ধকারে শহরের প্রান্তে নামহীন এক রাস্তায়। গল্পে রাস্তার যে বর্ণনা পরিলক্ষিত হয় তাতে স্পষ্ট জায়গাটি কলকাতার কোনো এক বস্তি এলাকা। খোপড়িগুলো খোলা ও টিনের চালে ছাওয়া, পাশের নর্দমা থেকে রাস্তাকে পৃথক করা যায় না। এমন গলির বাসিন্দা এই গল্পের নায়িকা তথা রজনী। দুর্যোগময় এই রাত্রিতে সযত্নে কেরোসিনের শিখাকে আড়াল করে হতাশ চোখে পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ব্যর্থ প্রতীক্ষায় বসে রয়েছে সে। এই ধূমকালী সর্বস্বই রজনীর, যেন নারীত্ব যৌবনের সে এক কুৎসিত বিকৃতি মাত্র। রজনীর এই প্রতীক্ষার কারণ উল্লেখ না থাকলেও হঠাৎ যেন তার সেই প্রতীক্ষার অবসান ঘটে। অন্ধকারের ভিতর থেকে একটি লোক এসে রজনীর দুয়ারে থামে ও তাকে ভয় দেখিয়ে সেই বাড়িতে আশ্রয় নেয়। এই গভীর বৃষ্টি বাদলের দিনে পতিতা রজনী ও চোর অঘোরদাসের প্রথম সাক্ষাৎ হয়। চুরি করে পালিয়ে অঘোরদাস সেই রাতে আশ্রয় নেয় রজনীর ঘরে। তার সঙ্গে ছিল একটি পুঁটলি, যা তার কাছে ছিল চোখের মণির স্বরূপ। ফলত সেটা বালিশের তলায় রেখে তার উপর শুয়েছিল সে। রজনীকে একটা টাকা দিলেও ভোর রাতে পালানোর উদ্দেশ্যে রজনীর আঁচল থেকে চাবি নেওয়ার সময় সেই টাকাও নিয়ে যায় অঘোর। তাই রাগে ও অভিমানে রজনীর মধ্যে এক আক্রোশ ফুলে ওঠে। এই ঘটনার কিছুকাল অতিক্রান্ত হওয়ার পর একদিন রজনী যখন সংকীর্ণ দাওয়ার ওপর বসে শিলে বাটনা কাটছিল, তখন ঠিক সেই সময় হঠাৎ করে অঘোরদাস সেখানে উপস্থিত হয়। সে তার বাহ্যিক রূপ প্রায় সম্পূর্ণরূপে পরিবর্তিত করলেও রজনী অতি সহজেই তাকে চিনতে পারে। তখন রাগে ও আক্রোশে রজনী অঘোরদাসকে নোড়াটা ছুঁড়ে মারে এবং আশেপাশে লোকজন দিয়ে গণপিটুনি দেয়। চুরির অপবাদে সকলেই অঘোরদাসকে প্রহার করলে সে মারাত্মকভাবে আহত হয় এবং তার জ্বর আসে। এরপর রজনী পুলিশি মামলার ভয়ে আহত অঘোরদাসের সেবা শুশ্রূষা করে। এইভাবে সপ্তাহখানেক থাকার পর অঘোরদাস সেরে উঠলেও রজনীর ঘর ছেড়ে যেতে চায় না। ছন্নছাড়া জীবনে সে যেন একটা স্থান পায়। টাকা পয়সা নিয়ে রজনীর সঙ্গে প্রতিদিন একটা কলহ হলেও তাদের মধ্যে কোথাও একটা সম্পর্কের গিঁট বন্ধন হয়, যার জন্য তারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। তাই দেখা যায় সকালে ঝগড়া করে চলে গেলেও লোকটি সেই দিনই রাতে রজনীর ঘরে ফিরে আসে। এই অঘোরদাস প্রকৃতপক্ষে একটি চোর দলের সঙ্গে যুক্ত থাকায় বার পাঁচেক জেলেও গিয়েছে।
এমনকি তিন কোণে তার কাঁদবার কেউ নেই। প্রেম কোনো মানবিক বাধা মানে না, ভালোবাসায় এক অধিকার জন্ম নেয়। সেই অধিকার বশতই রজনী অঘোর দাসকে চুরি না করার দিব্যি দেয়। তারা স্থির করে একসঙ্গে ঘর বাঁধবে। আশার আলোকে তারা নতুন করে স্বপ্ন দেখে দিল্লি আগ্রা চলে যাওয়ার। ভাবী সংসার নিয়ে অনেক মধুর আলাপ করে এবং একে অপরের উপর অধিকার ফলায়। কিন্তু গল্পের পরিসমাপ্তি অন্য মোড় নেয়। ভাগ্যের করুণ পরিহাস তাদের জীবনের সেই নতুন স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। রজনীর বারণ সত্ত্বেও, রজনীর ধার দেনা পরিশোধের জন্য এবং নিজেদের নতুন সংসারের জন্য অঘোর দাস শেষবারের মতো চুরি করতে যায়। কিন্তু ধরা পড়ায় আদালতে বিচারে তার 5 বছরের জেল হয়। আদালতে বিচারের কাঠগড়ায় শিশুর মতো কান্না অন্য লোকেদের পক্ষে হাসির কারণ হলেও এই আর্তনাদের মধ্যে গভীর মর্মবেদনা উপলব্ধি করা যায়। অঘোর ও রজনী আসলে নিয়তির দ্বারা তাড়িত, পরাজিত। গল্পের চিত্রপট এক হলেও সূচনায় দেখা যায় রজনীর জীবনের কুৎসিত রূপ, অন্যদিকে সমাপ্তিতে সে পথপানে চেয়ে আছে প্রতীক্ষায় সেই রাত্রের অতিথির জন্য। অর্থাৎ আশার আলো এখনো বর্তমান এবং তাদের প্রেম নিয়তির কাছে নতি স্বীকার করেনি। এরপরে চলে আসবো এই গল্পের অন্যতম চরিত্র অঘোর। প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্ত গল্পের নায়ক চরিত্র হলো অঘোর দাস। গল্পের শুরুতে চরিত্রটির নাম না জানা গেলেও পরবর্তীতে গল্পকার রজনীর মুখ দিয়েই অঘোর দাসের বর্ণনা দিয়েছেন। গভীর দুর্যোগের এক অন্ধকারাচ্ছন্ন রাতে হঠাৎ করেই এক কৃষ্ণকায় বিশাল মূর্তি রজনীর ঘরে আশ্রয় লাভের জন্য আসে। বাইরে তাকে যতটা বিশালকায় মনে হচ্ছিল, ঠিক ততটা জবরদস্ত চেহারা তার নয়। মাঝারি দোহারা গড়ন, কেমন যেন একটু পেকে গিয়েছে। হাত পায়ের শিরাগুলো দড়ির মতো মোটা মোটা। মুখটি চোয়াড়ে হলেও তেমন কুৎসিত নয়। তার চোখে ও ঠোঁটের কোণে সবসময় একটু হাসির ভাব লেগে রয়েছে, যেন নির্দোষ ব্যঙ্গের হাসি। ফলত সমস্ত মুখটি এখনো আকর্ষণ শক্তি হারায়নি। তাকে দেখে বয়স বোঝার উপায় নেই, তবুও রজনীর মনে হয় 30-40 বছরের মধ্যেই তার বয়স হবে। কিন্তু লোকটির স্বাস্থ্য ও শক্তি অটুট রয়েছে। অঘোর দাসের জুতোর বর্ণনা গল্পকার সুন্দরভাবেই তুলে ধরেছেন। কর্দমাক্ত সেই জুতো নিয়ে রজনীর ঘরে প্রবেশ করায় রজনীর সমস্ত ঘর কাদায় ভরে যায়। তাই রজনী জুতোকে নিয়ে বিদ্রূপ করলে অঘোর দাস বলে, এমন জুতোর তুই নিন্দে করিস? দেখেছিস এ ডাঙায় হলো জুতো আর জলে নামলেই নৌকা। অঘোর দাসের সঙ্গে ছিল একটি পুঁটলি, যা তার কাছে চোখের মণিস্বরূপ। তাই বালিশের তলায় রেখে তার উপর শুয়েছিল সে। সকালে বাড়ির অন্যান্য মানুষের ভর্ৎসনা শুনে রজনী ঘুম থেকে ওঠার পর দেখে অঘোর পালিয়েছে। এমনকি আগের রাতে রজনীকে দেওয়া টাকাটি নিতেও সে ভোলেনি। তাদের প্রথম মিলনই একাধারে প্রথম ও শেষ হতে পারত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অনুরূপ ছিল বলেই পরদিন দুপুরবেলা যখন রজনী রান্নার আয়োজন করছিল, ঠিক সেই সময় সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত হয়ে অঘোর দাস পুনরায় রজনীর গৃহে পদার্পণ করে। ঘৃণায় ও রাগে রজনী অঘোর দাসকে একটা নোড়া ছুঁড়ে মারে এবং পাড়াপড়শিকে ডেকে মিথ্যে অপবাদ দিয়ে গণপিটুনি খাওয়ায়। ফলত আহত অঘোরকে পুলিশি মামলার ভয় দেখিয়ে রজনী সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। যাই যাই করেও অঘোরের আর যাওয়া হয়ে ওঠে না, কেননা ছন্নছাড়া জীবনে সে স্থান থেকে স্থানান্তরে ভাগ্যের দ্বারে দ্বারে বিতাড়িত হয়ে ফিরেছে। ঝগড়ার পর অঘোর রজনীর গৃহ পরিত্যাগ করলেও পুনরায় রাতে আবার ফিরে এসেছে, জামা কাপড়ে ধুলো লাগিয়ে এবং পূর্বের ক্ষত থেকে রক্তের চিহ্ন নিয়ে। হতাশ রজনী অঘোর দাসের চিন্তা করলে অঘোর বলে, মরে গেলেই বা কার কি? অঘোর দাসের তিন কুলে কাঁদবার কেউ নেই। জানা যায় অঘোর দাস যে চোর দলের সঙ্গে যুক্ত এবং সেই কারণে 5 জেলেও গিয়েছে। কিন্তু এবার সে রজনীকে দিব্যি করে বসে আর সে চুরি করবে না। আমরা দেখব তারা আশার আলো দেখে নতুন করে সংসার পাতার, এদেশ ছেড়ে চলে যাওয়ার।
তাই অঘর রজনীকে অন্ধকারে টেনে বলে, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার। ব্যাস, তারপর চুরিবিদ্যের কথম। অঘর শেষবারের জন্য চুরি করতে যায় বড় ধরনের, কেননা সে রজনীর সমস্ত ঋণ ধার পরিশোধ করে দিয়ে রজনীকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে চায়, যার জন্য দরকার মাত্র 20 টাকা। গল্পের শেষে আমরা দেখব, শেষবারের মতো চুরি করতে গিয়ে অঘরের 5 বছরের জেল হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে অঘর 2 হাত জোড় করে কাতরভাবে কাঁদলেও, অনুনয় বিনয় করলেও বিচারক কিন্তু তার রায় বদলায়নি। ফলত সে বিচারককে আক্রমণ করে। পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর তাকে ধরে নিলেও সে উন্মত্তের মতো গর্জন করতে থাকে। এই আর্তনাদের মর্মবেদনা অত্যন্তই করুণ। অঘরের জীবন নিয়তির দ্বারা তাড়িত ও পরাজিত হলেও তার প্রেম কিন্তু নিয়তির কাছে স্বীকার করেনি। সে এখন জেলে থাকলেও তার সেই বিগত যৌবনা রূপহীনা রজনী কিন্তু এক রাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চেয়ে প্রতীক্ষা করে রয়েছে। এরপরে চলে আসি রজনী চরিত্রে। সংসার সীমান্তে গল্পটি নায়িকা রজনী চরিত্র। গল্পের শুরুতে দেখা যায় অবিশ্রান্ত বর্ষণমুখর রাতে একটি চালার সামনে কেরোসিনের ডিবিয়া নিয়ে সে বসে রয়েছে। প্রতিদিনের অভ্যাসবশত ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় চেয়ে রয়েছে। কোনোদিন তার দেহ মুখে প্রাণের শিখার দ্যুতি ছিল না বললেই চলে। গল্পকার রজনীর বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ধূম ও কালি এখন তার সর্বস্ব। নারীত্ব ও যৌবনের সে একটা কুৎসিত বিকৃতি মাত্র। এই দুর্যোগময় রাতে একা বসে থাকতে রজনীর কোনো ভয় নেই। বৃষ্টিতে তার কাপড় চোপড় ভিজে একাকার হয়ে গিয়েছে। তার চিন্তা, এই দুর্যোগের রাতে কেউ বিপদে পড়েই আশ্রয়ের সন্ধানে আসতে পারে। হঠাৎ কাদার ভেতরে দ্রুতবেগে কেউ আসছে বলে তার মনে হয়। একলা বসে থাকা একটু ভয় লাগলেও সেটাকে সে গায়ে লাগায় না, কেননা তার মতে ভয় অবশ্য তাহার কাছে অমূলক। মানুষের কাজ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছু নাই। জীবনের চরম ক্ষতি তার তো হইয়া গিয়াছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটি লোক এসে রজনীর গৃহে আশ্রয় নেয়। নাম অঘোর দাস, 30-40-এর মধ্যে বয়স হবে এবং সে চুরি করার ফলে কয়েকবার জেলে গেছে। কর্দমাক্ত জুতো নিয়ে ঘরে প্রবেশ করায় রজনীর ঘর কাদায় ভরে যায়। কথাবার্তার পর লোকটি একটি শুকনো কাপড় চাইলে রজনী উত্তর দেয়, শুকনো কাপড় কাঁদছে, থাকলে আমি এই ভিজে কাপড় পরে থাকি। মন্তব্যটির মধ্য দিয়ে রজনীর আর্থিক অবস্থা ও অভাব অনটনের চিত্র পরিলক্ষিত হয়। রজনী যখন আলো নিভিয়ে শুতে যায় তখন রাত প্রায় 2টো। কখন সে ঘুমিয়েছে তার মনে নেই। সকালে হঠাৎ বাড়ির অন্যান্য অধিবাসিনীর ভর্ৎসনা শুনে তার ঘুম ভাঙে। সে চেয়ে দেখে অঘর পালিয়েছে, সঙ্গে টাকাও নিয়েছে। চুরি যা হইবার রজনীরই হইয়াছে। তার আঁচল হইতে চাবি লইয়া সে দরজার তালা খুলিয়াছে, টাকাটি লইতে সে ভোলে নাই। পরদিন দুপুরে আবার অঘর দাস ফিরে এলে রজনী তাকে পাড়াপড়শিদের দিয়ে গণপুটিনি খাওয়ায়। পরক্ষণে আবার সে তার সেবা শুশ্রূষা করে। এভাবে আমরা দেখব তার সপ্তাহখানেক চলার পরে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। আমরা দেখব এই কলহের মধ্যেও তারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। তাই আবার পুনরায় চলে গিয়েও ফিরে আসে। তারা স্বপ্ন দেখে। রজনী বলে, আমার এখন কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে, তারা যেতে চাইলে ছাড়বে কেন? এ কথা শুনে অঘর সিদ্ধান্ত নেয় সমস্ত দেনা পরিশোধ করে সে চলে যাবে। এবং ভাবি সংসার নিয়ে দুজনের মধ্যে আলাপ হয়। রজনী বলে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি করবি আর আমি মুখ বুজে তাই সইব মনে করিস নি যেন। রজনী তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর চলবে না। আমরা দেখব এরপরে শেষবার চুরি করতে গিয়ে সে ধরা পড়ে, 5 বছরের জেল হয়। আইনের প্যাঁচ কঠিন ও নির্মম হওয়ায় সে কাকুতি মিনতি করলেও ছাড়া পায় না। আর অন্যদিকে রজনী কলকাতার নোংরা ও কুৎসিত গলিপথে রাতের পর রাত কেরোসিনের ডিবে জ্বালিয়ে হতাশ নয়নে পথের দিকে চেয়ে রয়েছে। সংসার সীমান্তে রজনীর সঙ্গে মহানগর গল্পের চপলার মিল খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয়। রতন শহরে এসে তার দিদি চপলাকে ফিরে পেলেও বাড়ি ফিরিয়ে আনতে পারে না, কেননা চপলার শরীরে সব পুরনো পরিচয় খসে গিয়েছে। রতন জানে না তার দিদি চপলা কুলত্যাগিনী, জীবিকার জন্য শেষ পর্যন্ত নরকে আশ্রয় নিয়েছে। অভিমানী রতন নিরুপায় হয়ে ফিরে এলে তার দিদি চপলা কিন্তু অবিশ্রান্ত চোখের জলে দ্বার প্রান্তে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। আসলে চপলাও প্রতীক্ষা করে সুন্দর সংসারে ফিরে আসার জন্য।
এই প্রতীক্ষার মিল খুঁজে পাওয়া যায় রজনীর মধ্যে। তাদের হতাশ নয়নের প্রতীক্ষাই যেন শেষ কথা। এরপরে চলে যাব আমরা এই গল্পের নামকরণে। গল্পটির সমগ্র বিচার বিশ্লেষণ করলে সহজেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে গল্পকার গল্পটির নামকরণের ক্ষেত্রে খুবই সচেতন ছিলেন। গল্পের নায়ক চরিত্র তথা অঘোরদাস ও নায়িকা চরিত্র তথা রজনী একেবারেই যেন সংসার সীমান্তে এসে উপনীত হয়েছে। পাশাপাশি গল্পকার অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সঙ্গে চোর ও বারাঙ্গনার প্রেম কাহিনীকে উপস্থাপন করেছে। গল্পের সূচনা ও শেষে মেলবন্ধনের সৃষ্টি করলেও বিচারে একটু ভিন্নতার আস্বাদ পাওয়া যায়। চিত্রপট এক হলেও সূচনায় দেখা যায় রজনীর যৌবনের কুৎসিত রূপ, কিন্তু সমাপ্তিতে সে পথপানে চেয়ে রয়েছে প্রতীক্ষায়, সেই রাতের অতিথির জন্য। আশার আলো তাদের মধ্যে এখনো বর্তমান। তাদের সেই প্রেম সমাজের কাছে নিয়তির কাছে নথি স্বীকার করেনি। বারাঙ্গনা রজনী ও চোর অঘোরদাস এক অন্ধকার দুর্যোগময় রাতে মিলেছিল। এদের নীড় বাঁধবার স্বপ্ন কিভাবে অঙ্কুরে বিনিষ্ট হয়ে যায় তার সহজ অথচ মর্মন্তুদ কাহিনী নিয়েই গল্পটি। তাদের ভালোবাসা, জীবন কাটানোর ইচ্ছাকে ব্যঙ্গ না করে গল্পকার সংযত শিল্পের মাধ্যমেই তাদের কাহিনীকে তুলে ধরেছেন। চোর অঘোরদাসের সংসারে তিনকুলে কাঁদবার কেউ ছিল না বলে এবং বাজে সমাজ ব্যবস্থার হাত থেকে নিজেকে বাঁচবার জন্য অন্য সব জায়গা ছেড়ে নিশ্চিত আরামে আশ্রয় পেতে চেয়েছে রজনীর খাপড়া ছাওয়া এক বস্তির এক কোণে, যেখানে কেরোসিনের ডিবার আলোয় একজন জীবনের পথ খোঁজে আর অন্য একজন জীবনের পথ দেখে। পতিতার মনেও যে নতুন করে সংসার পাতার, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন থাকে, তা লক্ষ্য করা যায় রজনীর মধ্যে। অন্যদিকে রজনীর সমস্ত ধার দেনা পরিশোধের জন্য, অর্থাৎ 20 টাকার জন্য শেষবারের মতো চুরি করার সিদ্ধান্ত নেয়। তাদের উভয়ের লক্ষ্য এই সংসার ছেড়ে নতুন করে জীবনযাপন করা, কিন্তু ভাগ্যের নিদারুণ পরিহাসে তাদের সেই স্বপ্ন পূরণ হয় না। চুরি করতে গিয়ে 5 বছরের জেল হয়। আমরা দেখব অঘোরদাস এখনো জেলে রয়েছে, কিন্তু অন্যদিকে ডিবিয়ার ধূমবহুল শিকাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা থেকে আড়াল করে গভীর রাত্রি পর্যন্ত বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রের অতিথির জন্য হতাশ হৃদয়ে পথের দিকে চেয়ে রয়েছে। সমস্ত দিক দিয়ে বিচার করে দেখা যায় সংসার সীমান্তে গল্পের দুই হতভাগ্য নরনারী নিরুপায় যন্ত্রণার বেদনাদীর্ণ অস্ফুট হাহাকারের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সমগ্র বিচারে গল্পটির নামকরণ যথাযথ হয়েছে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।